হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ডেটা প্রি প্রসেসিং টপিকটার। আমাদের আমরা লাস্ট দিন হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন এই পার্টটা দেখেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা রিডাকশন। সো নামটা দেখেই বোঝা যাচ্ছে রিডাকশন মানে কমানো। বেসিক্যালি এরকম হতে পারে যে আমাদের যে প্রবলেম নিয়ে আমরা কাজ করছি সেই অনুযায়ী নাম্বার অফ অ্যাট্রিবিউটস অনেক বেশি। অ্যাট্রিবিউট বলতে আমরা বুঝি একটা ডেটা সেটসের, যদি তুমি বলো কোন একটা রো এর যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমি কালেক্ট করছি, কোন একটা রো হতে পারে, মানে রোকে আমরা স্যাম্পলও বলে থাকি। কোন একটা স্যাম্পলে যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা কালেক্ট করছি সবগুলা হচ্ছে তার অ্যাট্রিবিউটস বা ফিচার। তো ওই যে আমাদের এক্সেল ফাইল যদি আমরা চিন্তা করি, কলাম গুলাকে বলা হয় ফিচার বা কলাম গুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। তো এমন হতে পারে যে আমার অনেক বেশি অ্যাট্রিবিউট হয়ে গেছে, যে অনেক অ্যাট্রিবিউট হতে পারে, ধরো 70-80 অ্যাট্রিবিউট হয়ে গেছে, যতগুলো অ্যাট্রিবিউট আমার লাগবে না। আমরা যখন সামনে আরো প্রি প্রসেসিং দেখবো, আমরা দেখবো যদি আমরা ক্যাটেগরিক্যাল ডেটা নিয়ে কাজ করি, আমরা তো মেশিন লার্নিং মডেল বা ম্যাথমেটিক্যাল মডেলগুলো চালাতে পারবো না। সেক্ষেত্রে আমরা ক্যাটেগরিক্যাল ডেটাকে ওয়ান হট এনকোডিং আছে, আরো বিভিন্ন ধরনের এনকোডিং টেকনিকের মাধ্যমে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করা হয়। যখন আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করি, তখন তোমার নাম্বার অফ রো নাম্বার অফ রো আরো অনেক পরিমাণে বেড়ে যায়। সরি, নাম্বার অফ কলাম আরো অনেক পরিমাণে বেড়ে যায়, মানে ফিচার আরো বেড়ে যায়। সো যখন ফিচারের পরিমাণ অনেক বেশি কিন্তু আমার হয়তো সব ফিচার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমাদের ডেটা রিডাকশন এই এই জিনিসটা দরকার হতে পারে। এছাড়াও যদি নাম্বার অফ রো অনেক বেশি হয়, যেমন নাম্বার অফ স্যাম্পলস অনেক বেশি, অনেক স্যাম্পলে সবগুলো ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারের ভ্যালুস দেওয়া নাই, অনেকগুলো মানে অনেকগুলোতে নাল ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা রো রিমুভ করতে হতে পারে। সো এই সামগ্রিকভাবে এই রো রিমুভ করা বা কলাম রিমুভ করা বা অ্যাট্রিবিউট রিমুভ করা বা স্যাম্পল রিমুভ করার যে প্রসেস, সেটাকে বলা হয় ডেটা রিডাকশন। সো আমরা আজকে ডেটা রিডাকশন দেখবো। So একটু সবাই দেখো, data reduction obtain a reduced representation of the dataset that is much smaller in volume but yet produces the same or almost as the same analytical result. So data reduction কে আমি অলরেডি বাংলায় বলে ফেলছি যে obtain a reduced representation of the dataset, যে ডেটাসেটটা ছিল তার একটা reduced version obtain করা বা বানানো, that is much smaller than the previous version in volume. ভলিউম বা ঘনত্বের ক্ষেত্রে বা পরিমাণের ক্ষেত্রে প্রিভিয়াস ভার্সন হচ্ছে অনেক কম থাকবে, কিন্তু তার অ্যানালিটিক্যাল রেজাল্ট কিন্তু সিমিলার হইতে হবে। এমন যদি হয় তুমি এমন অনেক কলাম বাদ দিয়ে দিলে, অনেক রো বাদ দিয়ে দিলে, আর যেটা রেজাল্টের অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস সেম না। আগে আমাকে অ্যানালাইসিস করে দেখাইতো যে 1000টা স্যাম্পলের মধ্যে 333টা ছিল ধরো ক্যাট আর ডগ, আমি ডিস্টিংগুইশ করতে যাচ্ছি, 333টা ছিল হচ্ছে ক্যাট, এখন আমাকে ক্যাট দেখাচ্ছে 100টা। সো এটা তো অ্যানালিটিক্যাল রেজাল্ট সেম না। তার মানে আমি যে রিমুভ করব, রিডিউস করব, সেক্ষেত্রে আমার অ্যানালিটিক্যাল রেজাল্ট যাতে কোনো হ্যাম্পার না হয়, সেটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। So why data reduction? A database or data warehouse may store terabytes of data. অনেক পরিমাণে ডেটা থাকতে পারে। Complex data analysis may take a very long time to run on the complete data set. এটাও হতে পারে যেমন এত পরিমাণ ডেটা, অনেক অনেক ডেটা সেট দেখো, হিউজ ডেটা, যেটা তুমি নর্মাল গুগল কোল্যাবে যদি কোড করে রান হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো সেই সব ক্ষেত্রে আমরা আসলে হিউজ পরিমাণ ডেটা থেকে আমাদের বিভিন্ন টেকনিকের মাধ্যমে রিমুভ করি, যাতে আমার অ্যানালিটিক্যাল রেজাল্ট সেম থাকে বাট আমার পরিমাণ ডেটা কমে যায়। সো ডেটা রিডাকশন স্ট্র্যাটেজিস আছে, 3 ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এখানে কথা বলা হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। তোমরা আশা করি বুঝতেই পারছো ডাইমেনশন কোনটা। একটা একটা ডেটা সেটের মধ্যে যদি 2টা ডাইমেনশন থাকে, তার মানে এটা একটা 2D। সো আমরা যে এখানে ছিলাম সেটা বেসিক্যালি ডেটা রিডাকশন স্ট্র্যাটেজিস। সো বেসিক্যালি 3 ধরনের ডেটা রিডাকশন স্ট্র্যাটেজি এখানে বলা আছে। একটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। সো হোয়াট ইজ ডাইমেনশনালিটি? ডাইমেনশনালিটি আর কিছুই না, যে আমার ডেটা পয়েন্টসের যেই অ্যাট্রিবিউটস গুলোর উপর বেসিস করে একটা স্যাম্পল পয়েন্ট, যে অ্যাট্রিবিউট গুলোর উপর বেসিস করে দাঁড়িয়ে আছে বা যে অ্যাট্রিবিউট গুলো দিয়ে এই স্যাম্পল পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেগুলোই তার ফিচার্স বা সেগুলোকেই বলা হয় তার ডাইমেনশনস। যদি আমি একটা ডেটা সেট বলি এক্সেলের ডেটা সেট, সেখানে কলামগুলো হচ্ছে তার ডাইমেনশন। সো ডাইমেনশনালিটি রিডাকশন বলতে বোঝায় যে আমি একটু আগে বলতেছিলাম, যদি তোমার বিভিন্ন ফিচার থাকে এবং সেটা তুমি ক্যাটাগরিক্যাল যদি হয়, ক্যাটাগরিক্যাল ফিচার যদি হয় বা ভেরিয়েবলস যদি হয়, সেগুলোকে আমাদের এনকোডিং করে, অনেক সময় ওয়ান হট এনকোডিং আছে, আরো বিভিন্ন এনকোডিং টেকনিক ইউজ করে আমরা হচ্ছে
ফিচারের সংখ্যা বাড়ানো লাগে, যেটা নিউমেরিক্যালি রিপ্রেজেন্টেশন করার জন্য। সো ফিচার যদি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আমার আসলে ডেটা নিয়ে কাজ করা বা মডেলিং করা ইটস ভেরি টাফ এট টাইমস। সেক্ষেত্রে আমার ডাইমেনশনালিটি রিডাকশন করা প্রয়োজন হতে পারে। সো ডাইমেনশনালিটি রিডাকশনের তিনটা টেকনিক নিয়ে এখানে বলা আছে। একটা হচ্ছে ফিচার সাবসেট সিলেকশন, ফিচার ক্রিয়েশন, একটা হচ্ছে ওয়েবলেট ট্রান্সফরমেশন, একটা পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। একইভাবে সেকেন্ড টেকনিক হচ্ছে নিউমারিসিটি রিডাকশন। নিউমারিসিটি কি? নিউমারিসিটি আর কিছুই না, ডাইমেনশনালিটি ছিল কলাম রিডিউস করা, আর নিউমারিসিটি হচ্ছে রো গুলা বা স্যাম্পল গুলা বা ডেটা গুলা, ডেটা রিডাকশন বা স্যাম্পল রিডাকশন বা রো রিডাকশন। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন মডেলিং ইউজ করতে পারি, তবে হিস্টোগ্রাম তোমরা নাম শুনেছো, ক্লাস্টারিং, স্যাম্পলিং, ডেটা কিউব অ্যাগ্রিগেশন, এগুলো করতে পারি। আর নেক্সট হচ্ছে আমাদের ডেটা কম্প্রেশন। ডেটা কম্প্রেশন আমরা সবাই জানি, ডেটার সাইজ ছোট করা, সেক্ষেত্রে আমার লসলেস কম্প্রেশন আছে, লসি কম্প্রেশন আছে। এগুলো আমরা ডেটা রিডাকশনের ক্ষেত্রে এই তিনটা টেকনিক ইউজ করা যেতে পারে আমাদের প্রয়োজন মতো। সো ফার্স্টে আসি ডাইমেনশনালিটি রিডাকশন। সো ডাইমেনশনালিটি রিডাকশন মানে হচ্ছে আনইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটস বা আনইম্পর্টেন্ট ফিচার বা আনইম্পর্টেন্ট কলামগুলোকে রিডিউস করা। সো হোয়াট ইজ দ্য কার্স অফ ডাইমেনশনালিটি, মানে ডাইমেনশনালিটি বাড়লে সমস্যাটা কি? যখন আমার ডাইমেনশনালিটি অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে ডেটাগুলো অনেক বেশি স্পার্স হয়ে যায়, স্পার্স মানে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, এবং সেটা আমার মডেলিং করতে অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে ডেটা পয়েন্টের ডিস্টেন্স অনেক বেশি, আমার সেন্টার পয়েন্ট থেকে অনেক বেশি ডিস্টেন্স, এন্ড দ্যাট হ্যাম্পার্স আওয়ার মডেলিং। যখন আমরা মেশিন লার্নিং মডেলে যে আমি একটা রিগ্রেশন লাইন ড্র করব, সে ড্র করা আমাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ এবং এটার রেজাল্টও হ্যাম্পার করে। সো ডেন্সিটি অ্যান্ড ডিস্টেন্স বিটুইন পয়েন্টস which is critical to clustering outlier analysis becomes less meaningful. ক্লাস্টারিং এর জন্য ক্রিটিক্যাল, অথবা আমি আউটলায়ার অ্যানালাইসিস দিয়ে দেবো, মডেলিং হতে পারে, সেক্ষেত্রে মিনিংফুল থাকে না। দ্য পসিবল কম্বিনেশন অফ সাবস্পেসেস উইল গ্রো এক্সপোনেনশিয়ালি। যতগুলো সাবস্পেস সম্ভব, সাবস্পেস মানে হচ্ছে ধরো তোমার স্মল স্মল পার্ট নিয়ে, মানে একটা ধরো তোমার 123 ফিচার আছে, আর 123 ফিচার থাকলে 123 ডাইমেনশন। সো 123 ডাইমেনশনের মধ্যে আমার সাবস্পেস বলতে বোঝায় আমার হচ্ছে সেখান থেকে আমার প্রয়োজনীয় আমি কোনো কয়েকটা ফিচার নিয়ে একটা কম্বিনেশন তৈরি করবো, এবং যত ধরনের কম্বিনেশনের পরিমাণ বেড়ে যাইতে পারে। সো ডাইমেনশনাল রিডাকশন কি? আমার হচ্ছে অ্যাভয়েড দ্য কার্স অফ ডাইমেনশনালিটি, হেল্প এলিমেন্ট ইররিলেভেন্ট ফিচার বা ইররিলেভেন্ট যে কলামগুলো আছে সেগুলোকে রিডিউস করা, রিডিউস টাইম এন্ড স্পেস রিকোয়ার্ড ফর ডেটা মাইনিং। যদি কলাম কমে যায় সেক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং মডেল চালাতে খুব কম টাইম লাগবে, স্পেস কম লাগবে। লাভ ইজ ইয়ার ভিজুয়ালাইজেশন। সো আমরা জানি 3D বেশি হলে আমরা কিন্তু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি না। সো ডাইমেনশনাল রিডাকশন স্ট্র্যাটেজির মধ্যে আছে হচ্ছে ফিচার সিলেকশন, ওয়েবলেট ট্রান্সফার, পিসি আমরা সামনে দেখব। সো ফার্স্ট আমরা দেখবো অ্যাট্রিবিউট সাবসেট সিলেকশন। এইটা কি? সাবসেট আমি একটু আগে বললাম, ধরো তোমার অনেক সেট মানে কি অনেকগুলা নাম্বার অফ এলিমেন্টস আছে, সাবসেট হচ্ছে সেখান থেকে অল্প কিছু নিয়ে, কয়েকটা নিয়ে, ইভেন সবগুলা নিয়েও হতে পারে, কয়েকটা নিয়ে একটা সেট বানানো, সেটা হচ্ছে ওই অরিজিনাল সেটের সাবসেট। অ্যাট্রিবিউট সাবসেটও সেম, যে অ্যাট্রিবিউট অনেক সবগুলো আছে, এর মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউটস দিয়ে একটা সাবসেট বানানো, ওই অরিজিনাল অ্যাট্রিবিউট গুলো সাবসেট। সো এ ওয়ে টু রিডিউস ডাইমেনশনালিটি অফ ডেটা, ডাইমেনশনালিটি রিডিউস করার একটা টেকনিক হচ্ছে সাবসেট সিলেকশন। রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস আমরা এটা নিয়ে গত ক্লাসে বলতেছিলাম, ডুপ্লিকেট মাচ অর অল অফ দ্য ইনফরমেশন কন্টেইন ইন ওয়ান অর মোর আদার অ্যাট্রিবিউটস আমরা কোরিলেশন অ্যানালাইসিস বা কোভ্যারিয়েন্স দিয়ে আমরা বুঝতে পারি, বা চাই স্কোয়ার ছিল, আর বিভিন্ন টেকনিক ছিল, আমরা বুঝতে পারতাম যে রিডান্ডেন্ট কি না। রিডান্ডেন্ট যদি হয় সেক্ষেত্রে ডুপ্লিকেট গুলো আমরা রিমুভ করতে পারি। পারচেস প্রাইস অফ আ প্রোডাক্ট এন্ড দ্য অ্যামাউন্ট অফ সেলস ট্যাক্স পেইড, এ দেখো দুটো কাইন্ড অফ সিমিলার। প্রাইস অফ আ প্রোডাক্ট, পারচেস প্রাইস অফ আ প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইসের উপরে কিন্তু ট্যাক্স থাকে, সো দেখা যাচ্ছে যে এর দুইটা কোরিলেটেড। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন মতো আমরা রিমুভ করে দিতে পারি। ইরেলেভেন্ট অ্যাট্রিবিউটস থাকতে পারে, রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস থাকতে পারে। ইরেলেভেন্ট আর রিডান্ডেন্ট কিন্তু সেম না, রিডান্ডেন্ট মানে একই জিনিস, অপ্রয়োজনীয় একই জিনিস একের অধিক বার আছে যেটা প্রয়োজন নাই। আর ইরেলেভেন্ট মানে মানে আমার কাজের সাথে রেলেভেন্টই না। আমি এখন স্টুডেন্টের সিজিপিএ নিয়ে কাজ করতেছি, সেখানে আমার একটা ফিচার আছে হাইট, এন্ড হাইটের সাথে আসলে রেজাল্ট বা সিজিপিএ এর কোনো কানেকশন নেই, সো দ্যাটস অ্যান irrelevant attribute. So contain no information that is useful for the data mining task at hand, আমি যে কাজটা করছি সেটার সাথে কোনো রিলেশন নাই। স্টুডেন্ট আইডি ইজ অফেন relevant to task predicting student সিজিপিএ, একই রকম ভাবে স্টুডেন্ট আইডি irrelevant, আইডির সাথে তো রেজাল্টের কোনো সম্পর্ক নাই আসলে।
So to find a minimum set of attributes such that the resulting probability distribution of the data classes is as close as possible to the original distribution obtaining using the all the attributes. এটা টার্গেট হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি অবজেক্টিভটাকে অবজেক্টিভ হচ্ছে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউটস নিয়ে আমি একটা সেট বানাবো সাবসেট বানাবো such that the resulting probability distribution of the data class is as close as possible to the original distribution. অরিজিনালি সবগুলো অ্যাট্রিবিউটস নিয়ে যেই মানে যেই রকম অ্যানালাইসিস রেজাল্ট আসতেছিল একই রকম অ্যানালাইসিস রেজাল্ট যাতে ওই মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউটস নিয়ে আসে। Exhaustive search, sorry. Exhaustive search is usually prohibitively expensive. Heuristic methods are commonly used. Heuristic মানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের কম্বিনেশন ইউজ করে আমার সাবসেটটা ক্রিয়েট করা সেটাই কমনলি ইউজ করা হয়। The attributes are typically selected using relevance measures such as information gain. There are 2 to the power d possible attributes combination of d attributes. এটা কি তোমরা বুঝো কিনা? তুমি দেখো তোমার ধরো 5টা অ্যাট্রিবিউট আছে সেটা নিয়ে তুমি বিভিন্ন কম্বিনেশন তৈরি করতে যাচ্ছ। তুমি কতগুলো কম্বিনেশন তৈরি করতে পারবা? এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি 2 টু দি পাওয়ার 5 মানে 32টা কম্বিনেশন তৈরি করতে পারবো। তুমি একটু চিন্তা করে দেখো এখানে আমি যদি দেখাই এখানে কয়টা আছে 6টা। এক সবগুলো একটা একটা করে যদি নাও সবগুলো একটা একটা করে নিলে যদি A1 একটা হয় A2 একটা হয় A3 একটা হয় A4 একটা হয় A5 একটা A6 একটা 6টা হইলো। এবার A1 এর সাথে A2 এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে A1 এর সাথে বাকি সবগুলার কম্বিনেশনে এক একটা করে 5টা হইলো। A2 এর সাথে একইভাবে একটা দুইটা তিনটা চারটা হইলো। A3 এর সাথে একইভাবে তিনটা হলো। A4 এর সাথে দুইটা হইলো A5 এর সাথে একটা হইলো। তাহলে কয়টা হয়? 1 2 3 3 6 6 আর 4 10 10 আর 5 15। এবার তিনটা তিনটা করে নিয়ে এখানে তিনটা একটা A1 A4 A5 নিয়ে দুইটা A1 A2 A4 নিয়ে তিনটে এরকম করে যতগুলো কম্বিনেশন সবগুলো মিলে 2 টু দি পাওয়ার 5 পসিবল কম্বিনেশন। ছোট যদি দেখাই তাহলে তুমি বুঝতে পারবে A1 আর A2 ধরো তোমার দুইটা অ্যাট্রিবিউটস আছে এটা নিয়ে কয়টা সম্ভব? A1 একটা A2 একটা দুইটা। A1 A2 নিয়ে একটা আর কোনোটা না নিয়ে মানে লাইক এমটি সেট কোনোটাই নাই সেটা নিয়ে একটা তাহলে 4টা সম্ভব 2 স্কয়ার। তিনটা হইলে দেখো 1 2 3 তিনটা A1 একটা A2 একটা A3 একটা তিনটা A1 আর A2 নিয়ে একটা A1 A3 নিয়ে একটা তাহলে কয়টা হলো 3 2 5 A2 A3 নিয়ে একটা 6 তারপর A1 A2 A3 নিয়ে একটা 7 কোনোটা না নিয়ে একটা 8 আর আহ, আরেকটা কোন একটা মানে মিস করেছি 3 4 5 6 7 8 ও হ্যাঁ 2 কিউব তো 8টাই হবে হ্যাঁ কোনটা না নিয়ে একটা 8টাই হবে আমি 9টা ভাবতেছিলাম না 8টা হবে তাহলে বুঝতেই পারলাম যে এইভাবে করে আমরা 2 টু দি পাওয়ার ডি নাম্বার অফ অ্যাট্রিবিউট যদি ডি হয় 2 টু দি পাওয়ার ডি পসিবল অ্যাট্রিবিউট কম্বিনেশন হতে পারে এমটি সেট থেকে শুরু করে সবগুলো নিয়ে 2 টু দি পাওয়ার ডি সম্ভব typical heuristic attribute selection method base single attribute under the attribute independence assumption causing by significance test আচ্ছা সো একটা টেকনিক আছে হিউরিস্টিক সার্চার অ্যাট্রিবিউট সিলেকশনের ক্ষেত্রে আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করতে যাচ্ছি বেস্ট অ্যাট্রিবিউট কোনগুলো হিউরিস্টিক সার্চার একটা টেকনিক হচ্ছে বেস্ট স্টেপ ওয়াইজ ফিচার সিলেকশন সো আমরা দ্য বেস্ট সিঙ্গেল অ্যাট্রিবিউট স্পিক্স ফার্স্ট এখান থেকে কোন অ্যাট্রিবিউটটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমরা হয়তো এটা আমরা দেখে বোঝার চেষ্টা করবো এখানে বেস্ট কোনটা তারপর নেক্সট বেস্ট তারপরের বেস্ট এর বিভিন্ন ম্যাথমেটিক্যাল টেকনিক্স আছে এছাড়াও আমরা অ্যাজাম্পশন দিয়ে স্টার্ট করতে পারি যে এখানে 6টা অ্যাট্রিবিউট আছে এর মধ্যে বেস্ট কোনটা সো স্টেপ ওয়ানে ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল টেকনিক্স আছে যেখান থেকে আমি বুঝতে পারলাম এরকম আমরা সামনে দেখবো বিভিন্ন টেকনিক্স আছে যেটা দিয়ে ফিচারের ইম্পর্টেন্স বোঝা যায় সো ইনফরমেশন গেইন একটা টেকনিক আছে যেখান থেকে আমি সবচেয়ে বেশি ইনফরমেশন পাই এটা কোন ফিচার থেকে সো ফিচার এই 6টা ফিচারের মধ্যে আমি দেখলাম যে A1 হচ্ছে সবচেয়ে বেস্ট ফিচার সো A1 ফার্স্টে সিলেক্ট করলাম দেন আমি দেখতেছি হচ্ছে এর মধ্যে এরপরে কোনটা আছে A4 সিলেক্ট করলাম স্টেপ 2 তে এরপর কোনটা আছে A6 তাহলে A1 A4 A6 নিয়ে আমি ধরে নিয়েছিলাম যে তিনটা অ্যাট্রিবিউট একটা সাবসেট তৈরি করব সো এইভাবে করে ফার্স্ট একটা সিঙ্গেল বেস্ট সাবসেট পিক করা মানে সেট অ্যাট্রিবিউট সেট পিক করা হয় অ্যাট্রিবিউট পিক করা হয় দেন নেক্সট বেস তারপরে বেস তুমি যে কয়টা অ্যাট্রিবিউট নিয়ে সাবসেটটা বানাতে চাও সেই কয়টা পিক করা হয় একইভাবে স্টেপ ওয়াইজ অ্যাট্রিবিউট এলিমিনেশন এটা ছিল স্টেপ ওয়াইজ অ্যাট্রিবিউট সিলেকশন বা ফিচার সিলেকশন এটা হচ্ছে অ্যাট্রিবিউট ফিচার এলিমিনেশন সো ফার্স্টে আমি সেটের মধ্যে আমার সাবসেটের মধ্যে সবগুলা এখানে সাবসেট শুরু হয়েছিল এমটি সেট দিয়ে একটা একটা করে অ্যাড করতেছিলাম আর এখানে সেট শুরু হয়েছে সবগুলা অ্যাট্রিবিউটস নিয়ে দেন প্রত্যেকটা স্টেপে একটা করে অ্যাট্রিবিউট বাদ দিচ্ছি যেমন এই ইনিশিয়াল সেটে দেখো সবগুলো আছে তারপর স্টেপ 1 এ আছে A2 নাই
আমি দেখলাম যে A2 ধর আমার জন্য ইম্পর্টেন্ট না, A2 বাদ দিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে বাদ দিলাম হচ্ছে A3, দেন আমি বাদ দিলাম A5। সো আমি স্টেপ 3 তে গিয়ে এই তিনটা অ্যাট্রিবিউট নিয়ে আমার সাবসেটটা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেস্ট কম্বাইন অ্যাট্রিবিউট সিলেকশন এন্ড এলিমিনেশন, মানে দুইটা মিলিয়ে কম্বিনেশন অফ অ্যাট্রিবিউট সিলেকশন এন্ড এলিমিনেশন। সো সিলেক্ট দ্য বেস্ট অফ দ্য অরিজিনাল অ্যাট্রিবিউটস এন্ড এলিমিনেট দ্য ওয়ার্স্ট অফ দ্য রিমেইনিং অরিজিনাল অ্যাট্রিবিউটস। তো এখানেও শুরু করতেছি আমরা, দেখো আমরা হচ্ছে 6টা থেকে আমি একই স্টেপে বেসটা সিলেক্ট করতেছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডসটা রিমুভ করতেছি। যেমন এই যে স্টেপ 1-এ A2 যেমন রিমুভ করছি, A1 কে আমি নোট করে রাখছি যেমন আমার বেস্ট। দেন স্টেপ 2-তে আমি যেমন A3 কে রিমুভ করছি, A4 কে আমি নোট করে রাখছি আমার বেস্ট। স্টেপ 3-তে A5 কে যেমন রিমুভ করছি, আমি নোট করে রাখছি A6 আমার বেস্ট। সো লাস্টে গিয়ে আমি বেস্ট 3টা পেয়ে গেছি। সো আমরা হিউরিস্টিক সার্চ ইন অ্যাট্রিবিউট সিলেকশন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে স্টেপ ওয়াইজ ফিচার সিলেক্ট করতে পারি, অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি, স্টেপ ওয়াইজ অ্যাট্রিবিউট এলিমিনেট করতে পারি, আর দুইটার কম্বিনেশন করে বেস্ট কম্বিনেশন বানাতে পারি। ওকে, এছাড়াও অ্যাট্রিবিউট সিলেকশন আমি তোমাকে অনেকবারই এই যে ডিসিশন ট্রির কথা বলছিলাম। সো ডিসিশন ট্রি আমরা ড্র করতে পারি। ডিসিশন ট্রিও বেসিক্যালি ইনফরমেশন গেইন এর উপরেই আসলে কাজ করে। সো দেখো এখানে একটা ধরো অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে তুমি একটা ডিসিশন ট্রি জেনারেট করলা। এই ক্লাসগুলো হচ্ছে আমার ফাইনাল মানে ক্লাস ফিচার। যেমন ধরো তার ক্যান্সার আছে কি নাই, এটা ক্লাস 1 হচ্ছে ধরো ক্যান্সার নাই, ক্লাস 2 হচ্ছে ক্যান্সার আছে, ক্লাস 1 হচ্ছে ক্যান্সার নাই, ক্লাস 2 হচ্ছে ক্যান্সার আছে। আর A4 A1 A6 এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সো A4 যদি ইয়েস হয়, A4 অ্যাট্রিবিউটটা যদি থাকে তাহলে আমরা বাম দিকে চলে যাব, দেন আমি চেক করবো A1 আছে কিনা, যদি A1 থাকে তাহলে বাম দিকে চলে যাবে, দেন ক্লাস 1। A1 যদি না থাকে ডান দিকে চলে যাবো ক্লাস 2। সো আমি একটা ডিসিশন ট্রি ড্র করলাম আমার অ্যাট্রিবিউট সেটগুলো নিয়ে, যেখানে আমি দেখলাম, যেখানে আমি বুঝতে পারলাম অ্যাট্রিবিউট সেটগুলো একটা ডিসিশন ট্রি ড্র করে আমি দেখতে পারলাম যে এই তিনটা অ্যাট্রিবিউটের উপরেই মেইনলি আমার ক্লাসের আউটকাম বা ক্লাসের আউটপুট, ক্লাস থেকে আউটপুট কি আসবে সেটা ডিপেন্ড করতেছে। সো আমি বুঝলাম যে এই তিনটা অ্যাট্রিবিউট আমার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা আসলে ডিসিশন ট্রি একটা ডিসিশন ট্রি ইন্ডাকশন করে বা ট্রেন ডিসিশন ট্রি রিমুভ দ্য অ্যাট্রিবিউটস দ্যাট হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইন দ্য ট্রি। যেই অ্যাট্রিবিউট গুলা ডিসিশন ট্রির মধ্যে অ্যাপিয়ার হয় নাই সেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট আমি বলতে পারি। সো বেসিক্যালি এই টেকনিক ইউজ করে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেকশন করতে পারি। সো আমরা 4টা টেকনিক দেখলাম। একটা হচ্ছে স্টেপ ওয়াইজ ফিচার সিলেকশন, স্টেপ ওয়াইজ অ্যাট্রিবিউট এলিমিনেশন, দুইটার কম্বিনেশন, আর হচ্ছে ডিসিশন ট্রি। এগুলোর মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি। ওকে, নেক্সট আসি ফিচার জেনারেশন। ফিচার জেনারেশন মানে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাট্রিবিউটস দ্যাট ক্যান ক্যাপচার দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন আ ডেটাসেট মোর ইফেক্টিভলি দ্যান দ্য অরিজিনাল ওয়ান্স। সো আমি বুঝতেই পারতেছি যে আমরা থেকে আমার হচ্ছে অনেক সময় অ্যাট্রিবিউট গুলা যেটা আছে সেটা আমার জন্য এনাফ না, আমার কিছু হয়তো মডেলের সাথে বা কাজের সাথে আরো কিছু অ্যাট্রিবিউট প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা নিউ অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারি। সো নিউ অ্যাট্রিবিউট ক্রিয়েট করার জন্য এখানে আমরা একটু দেখবো এখন কি করা যেতে পারে। 3 জেনারেল মেথোডোলজি আছে, যেমন হচ্ছে অ্যাট্রিবিউট এক্সট্রাকশন, ডোমেইন স্পেসিফিক আমার নলেজ থাকতে হবে অ্যাট্রিবিউট এক্সট্রাক্ট করার জন্য। সো কোন কোন ডোমেইনে আমি কাজ করতেছি, সেই ডোমেইনের জন্য কি ধরনের অ্যাট্রিবিউট দরকার, সেটা আমি যদি ডোমেইন স্পেসিফিক নলেজ না থাকে আমি কিন্তু অ্যাট্রিবিউট এক্সট্রাক্ট করতে পারবো না। আচ্ছা, এট দ্য সেম টাইম ম্যাপিং ডেটা টু নিউ স্পেস, মানে ডেটা রিডাকশন করা, সো নিউ ফিচার তুমি জেনারেট করতেছো ডেটা রিডাকশনের মাধ্যমে, সেখানে ওয়েবলেট ট্রান্সফরমেশন আছে, পিসিএ থাকতে পারে, আমরা সামনে দেখবো। এন্ড অ্যাট্রিবিউট কনস্ট্রাকশন কম্বাইনিং ফিচার্স, যেটা আমাদের আসলে এই স্লাইডের মধ্যে নাই। ওকে, সো আমরা এখন নেক্সট টপিক যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েবলেট ট্রান্সফরমেশন। Data are transformed to preserve relative distance between objects at different levels of resolution. ওয়েবলেট ট্রান্সফরমেশনটা কিভাবে কাজ করে সেটা এই এখানে স্লাইডে এখানে দেখানো আছে। তার আগে জাস্ট বেসিক একটু আইডিয়া দিই। সো ওয়েবলেট ট্রান্সফরমেশন বেসিক্যালি একটা হচ্ছে ডেটা রিডাকশন টেকনিক। সো ডেটার ফিচার রিডিউস করা বা নতুন ফিচারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু কি দেখতেছিলাম যে ম্যাপিং ডেটা টু নিউ স্পেস, আমি ডেটাকে নিউ স্পেসে ম্যাপিং করার ক্ষেত্রে ওয়েবলেট ট্রান্সফরমেশন ইউজ করা হয়। ওকে, আমি ডিরেক্ট এখানে স্টেপস গুলা বলা আছে, মেথডটা স্টেপস গুলা বলা আছে, আমি স্টেপসে ডিরেক্ট না মানে না বলে, যদি স্টেপস বলি তোমার বুঝতে একটু অসুবিধা হবে, আমি ডিরেক্ট এই ম্যাথটার মধ্যে চলে যাই। আচ্ছা, তাইলে তোমরা বুঝতে পারবা। ধরো এখানে এখানে আমার আহ দেখো ওয়েভলেট ম্যাথ টুলস ফর স্পেস এফিশিয়েন্ট হায়ারার্কিক্যাল ডিকম্পোজিশন অফ ফাংশন। সো একটা ডেটা পয়েন্টস দেওয়া আছে এবং অ্যাট্রিবিউটস আছে, সেটাকে ট্রান্সফর্ম করে আমরা ওয়েবলেট ট্রান্সফারের মাধ্যমে এটাতে নিয়ে গেলাম। এটার কাজটা কি আসলে, নিয়ে গেলাম কেন,
এটার কাজটা হচ্ছে বেসিক্যালি আমি দেখো এখানে যতগুলো ডেটা পয়েন্টস আছে আর এখানে যতগুলো আছে দেখো নাম্বার অফ জিরোজ এর পরিমাণ বেড়ে গেছে বা জিরোর কাছাকাছি নাম্বারের পরিমাণ বেড়ে গেছে। জিরো যত বেশি হবে বা জিরোর কাছাকাছি যেসব নাম্বার 0.5 হাফ বা 0.25 মানে জিরোর কাছাকাছি যেগুলো সেগুলোকে আমি আসলে সেই সব অ্যাট্রিবিউট আমার জন্য অত ইম্পর্টেন্ট না, সেগুলোকে আমি রিমুভ করে দিতে পারি। সো নাম্বার অফ জিরোজে নিয়ে আসা হচ্ছে আমার এখানে টার্গেট, জিরোতে চলে আসলে এটা আমার জন্য বেটার। সো এটা থেকে আমি এখানে কিভাবে যাব, এইখান থেকে আমি এখানে কিভাবে গেলাম সেটা এখানে দেখানো আছে। তো দেখো একটা ডেটা পয়েন্টস তোমার দেওয়া আছে, আটটা আটটা পয়েন্ট একটা ডেটা পয়েন্ট। সো 22023544 এখানে আমার আটটা পয়েন্টস দেওয়া আছে, ধরো আটটা ফিচার, আটটা পয়েন্টস দেওয়া আছে। সো রেজলিউশন হচ্ছে 8। ওকে, রেজলিউশন 8। দেন এখান থেকে আমি সেকেন্ড স্টেপে কিভাবে গেলাম, দেখো এখান থেকে আমি এটা পেলাম। এটা কিভাবে পেলাম, যে চারটায় না নিয়ে আসলাম কেন, রেজলিউশন কমিয়ে চারে কেন নিয়ে আসলাম। বা এই যে ডিটেল কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে এভারেজ, একটা হচ্ছে ডিটেল কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশন হচ্ছে 8 থেকে 4 হচ্ছে, 4 থেকে 2 হচ্ছে, 2 থেকে 1 হচ্ছে। আবার ডিটেল কোএফিসিয়েন্টে দেখো চারটা যখন এখানে আছে এখানেও চারটা আছে, এখানে যখন দুইটা আছে এখানে দুইটা আছে, এখানে যখন একটা আছে এখানে একটা আছে। এটা কিভাবে পাচ্ছি? তো এটার স্টেপটা হচ্ছে তুমি বেসিক্যালি যে আটটা ডেটা পয়েন্টস আছে সেটার তুমি ফার্স্টে দুইটা দুইটা করে নিবা, দুইটা দুইটা করে নিবা, দুইটা দুইটা করে নিবা। দেখো আটটা আছে, দুই 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 দুই, দুইটা দুইটা করে নিয়ে তুমি এভারেজ বের করবা। টু আর টুর এভারেজ কত, টু আর টুর এভারেজ টু, এই যে সেই যোগফলের এভারেজ টু। জিরো আর টুর এভারেজ হচ্ছে ওয়ান, সো এখানে ওয়ান। থ্রি আর ফাইভ এর এভারেজ হচ্ছে ফোর, ফোর আর ফোর এর এভারেজ হচ্ছে ফোর। এই যে আমি চারটা পেয়ে গেলাম। সো বেসিক্যালি দুইটা যোগফল যোগ করে দুই দিয়ে ভাগ, যোগফল যোগ করে দুই দিয়ে ভাগ, যোগফল যোগ করে দুই দিয়ে ভাগ, যোগফল যোগ করে দুই দিয়ে ভাগ। সো সেটাই হচ্ছে তার এভারেজ। তাহলে ডিটেল কোএফিসিয়েন্টটা কিভাবে আসে, এভারেজটা আমি পাইলাম। ডিটেল কোএফিসিয়েন্ট আসে হচ্ছে তুমি আগের জায়গায় চলে যাও, এই জায়গাটা টু প্লাস টু বাই টু, এটা ছিল টু। আর এখানে টু মাইনাস টু ডিভাইডেড বাই টু, দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য হয়, শূন্য ডিভাইডেড বাই দুই হচ্ছে শূন্য। শূন্য এই দুইটা নেই এবার, শূন্য আর দুই এর বিয়োগফল হচ্ছে মাইনাস টু, মাইনাস টু কে দুই দিয়ে ভাগ করলে হয় মাইনাস ওয়ান। তিন আর পাঁচের বিয়োগফল হচ্ছে মাইনাস টু, মাইনাস টু কে দুই দিয়ে ভাগ করলে হয় মাইনাস ওয়ান। চার আর চারের বিয়োগফল হচ্ছে শূন্য, শূন্যকে দুই দিয়ে ভাগ করলে হয় শূন্য। আমি রেজলিউশন ফোর এর ডিটেল কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম। এবার এই স্টেপ থেকে এরপরের স্টেপে কিভাবে পেলাম, একই রকম। যখন আমি তার নিচের স্টেপে যাবো আমার রেফারেন্স হচ্ছে আগের ঘরেরটা, এখানে যখন বের করবো রেফারেন্স হচ্ছে এই আগের ঘরেরটা, এই ঘরেরটা, এইগুলা কিন্তু রেফারেন্স না। এটার জন্য রেফারেন্স হচ্ছে আমার এই ঘরটা। ওকে, ইমিডিয়েট আগের ঘরের এভারেজটা। তো দুই আর একের এভারেজ তিন বাই দুই হচ্ছে দেড়, 1.5। সো 1.5 পেলাম। ফোর আর ফোর এর এভারেজ হচ্ছে ফোর। ডিটেল কোএফিসিয়েন্ট আসি, টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই দুই, সেটা হচ্ছে হাফ। ফোর মাইনাস ফোর হচ্ছে জিরো ডিভাইডেড বাই দুই, এটা হচ্ছে জিরো। এখন আমার রেজলিউশন দুই থেকে রেজলিউশন ওয়ানে যেতে, মানে বেসিক্যালি আমি রেজলিউশন ওয়ানে লাস্ট রেজলিউশন পর্যন্ত যাওয়া হচ্ছে আমার টার্গেট। আমার যদি এখানে রেজলিউশন 16 থাকতো, 16 মানে 16টা পয়েন্ট মানে 16টা ফিচার, সেখান থেকে আমি আস্তে আস্তে কমাতে কমাতে একে নিয়ে আসতাম। ঠিক আছে। সো তিন বাই দুই আর চার তুমি যদি যোগ করো তুমি দেখবা এটা আসে তিন আর এখানে আট, 11/2। 11/2 মানে হচ্ছে ঠিক আছে, 3/2। আচ্ছা হ্যাঁ, 11/2 এটা হচ্ছে যোগফল, এই দুইটা 3/2 আর 4 এর যোগফল হচ্ছে 11/2, তাকে 2 দিয়ে ভাগ করলাম এভারেজ পাই। সো 11/4, 11/4 মানে হচ্ছে 2 সমস্ত 3/4, ঠিকই আছে। আচ্ছা 3/2 মাইনাস 4 হচ্ছে 3 মাইনাস 8, মাইনাস 5/2 ডিভাইডেড বাই 2, তাহলে -5/4। সো এটা হচ্ছে ডিটেল কোএফিসিয়েন্ট। সো আমি কিভাবে রেজলিউশন 8 থেকে রেজলিউশন 1 এ চলে আসি তোমরা আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এইখান থেকে আমি এই যে ওয়েভলেট ট্রান্সফর্ম ভার্সনটা কিভাবে লিখবো। তুমি দেখো আমরা কি করতেছি। আমি দেখো আমার বেসিক্যালি কি আটটা থেকে আটটাতেই রিপ্রেজেন্টেশন দরকার, তাই না? আটটা রিপ্রেজেন্টেশন দরকার। আর আমি ডান সাইড রিয়েল কোফিশিয়েন্টে দেখি কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে। তা আটটা থেকে আটটা রিপ্রেজেন্টেশন দরকার, আমার কাছে সাতটা আছে। আমি তাহলে শুরু করব রেজলিউশন ওয়ান এর লাস্ট রেজলিউশনের এভারেজ থেকে। এভারেজ একটা আছে টু সমস্ত, দুই সমস্ত 3/4, এইটা। দেন আমি এখান থেকে এটায় যাব, -1 সমস্ত 1/4, দেন হাফ, দেন জিরো, দেন জিরো, -1, -1, জিরো। আমি একটু বলি, এখান থেকে অলওয়েজ রেজলিউশন ওয়ান এর এভারেজ থেকে শুরু করে দেন আমি ডিটেল কোএফিসিয়েন্টের রেজলিউশন ওয়ানে যাব।
ডিটেল কোএফিসিয়েন্ট রেজোলিউশন 2, ডিটেল কোএফিসিয়েন্ট রেজোলিউশন 4। যদি এখানে 16 থাকতো তাইলে আরো একবার উপরে এইভাবে করে আমি 8টা পেয়ে গেলাম। সো এটার ওয়েবলেট ট্রান্সফর্ম ভার্সন হচ্ছে এইটা। কিন্তু আমি দেখতে পাচ্ছি 3টা জিরো হয়ে গেছে, কোনো গুলো জিরোর চেয়ে কাছাকাছি। সো যেগুলা জিরো বা জিরোর হচ্ছে কাছাকাছি, যেগুলো সেই সব ফিচার গুলো আমার জন্য ইম্পর্টেন্ট আমি বুঝতে পারতেছি। সো দ্যাটস দ্য টেকনিক টু রিডিউস অ্যাট্রিবিউটস। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন এখানে স্টেপস মেথড গুলো একটু দেখি। লেন্থ এল, ধরো তোমার ডেটা পয়েন্ট এখানে লেন্থ ছিল 8, লেন্থ এল মানে লেন্থ 8। এখন লেন্থ ধরো 9 আছে, তুমি তাহলে কি করবা? 9 কে দুইটা, আমি আমি তোমাকে প্রথম স্টেপে কিন্তু বলছি দুইটা দুইটা ভাগ করে নিতে হবে। এটা দুইটা একটা, এই দুইটা একটা, এই দুইটা একটা, এই দুইটা একটা, তাহলে 9টা থাকলে তুমি ভাগ করবা কিভাবে? সো তোমাকে লেন্থ এল মানে পাওয়ার অফ 2 তে থাকতে হবে। তো 9 এর 9 এর উপরে 2 এর পাওয়ার কত? 8 কিন্তু 2 এর একটা পাওয়ার, 2 কিউব মানে 8। 9 এর উপরে 2 এর পাওয়ার হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। তার মানে বাকি 7টা ঘরে তোমার বেসিক্যালি জিরো প্যাডিং করতে হবে, প্যাডিং উইথ জিরো, জিরো বসায় দিতে হবে। ঠিক আছে? সো যদি তোমার এখানে 9টা থাকতো, তুমি বাকি 7টা করে জিরো বসাতে। জিরো বসালে আমার কোনো সমস্যা নেই, জিরো জিরো মিলে কিন্তু এবারে যে জিরোই হয়ে যাবে। বিয়োগ করলেও জিরোই হয়ে যাবে। সো জিরো বেশি বাড়া মানে আমার জন্য সুবিধা। ঠিক আছে? ফিচারগুলো আমার কমাইতে পারে। নেক্সট একটা টেকনিক হচ্ছে পিসিএ। পিসিএ টা এখানে খুব সংক্ষেপে বলা আছে, আমি একটু সংক্ষেপেই তোমাকে বুঝাই। ধরো তোমার 13 ডাইমেনশন বা 13টা অ্যাট্রিবিউট আছে একটা ডেটা সেটের, কিন্তু তোমার 13টা অ্যাট্রিবিউটের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট তোমার জন্য ইম্পর্টেন্ট না। সো তোমার আনইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলো রিমুভ করে তুমি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলো রাখতে যাচ্ছ। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে এই যে দেখো এখানে ধরো 2D দিয়ে বুঝাই, তাহলে দেখাতে সুবিধা হবে। 2D একটা মানে এই ডেটা পয়েন্ট গুলো 2D ডেটা পয়েন্ট, ঠিক আছে? দুইটা ফিচার ছিল। সো দুইটা ফিচার থেকে আমি আসলে একটা ফিচার কমায় ফেলতে যাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? আমি হচ্ছে প্রজেকশন করতে হয়, একটা লাইন ড্র করতে হবে। লাইন অবশ্যই আমরা জানি লাইন কিভাবে ড্র করতে হয়, অবশ্যই ডিস্টেন্স মেজার করে, সেন্টার পয়েন্ট থেকে ডিস্টেন্স মেজার করে, ডিস্টেন্স যত মিনিমাম হবে, যে ডেটা পয়েন্টস গুলোর সাথে ওই ওই যে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স যত মিনিমাম হবে তত আমার জন্য বেটার, মানে বেটার লাইন ড্র হচ্ছে। এবং লাইন ড্র করে লাইনটাকে প্রজেক্ট মানে এই ডেটা পয়েন্ট গুলো ওই লাইনের উপর যদি আমি প্রজেক্ট করতে পারি যে এটাই হচ্ছে একটা অ্যাক্সিস এবং এটা 1D অ্যাক্সিস, এটা ছিল 2D অ্যাক্সেস, এখন আমি প্রজেক্ট করতেছি সেন্টার পয়েন্টটাকে মিডল নিয়ে এসে বা কোনো না কোনো ভাবে প্রজেক্ট করে এটাকে 1D অ্যাক্সেস এর মধ্যে নিয়ে আসতেছে। বাকি একটা ফিচার ওই একটা 1D দিয়েই কিন্তু আমি এই ডেটা পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করি। আমার কাজ হচ্ছে ডেটা পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করা। সো আমি যদি একটা ডাইমেনশন কমিয়ে দিয়ে ডেটা পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, আমার কিন্তু কোনো সমস্যা নেই। সো আমি ডেটা পয়েন্ট রিপ্রেজেন্টেশন করতে পারতেছি। ওকে, সো একটু পরে দেখি। ট্রাই টু রিজার্ভ দ্য মোস্ট ভেরিয়েন্স অ্যামং ডেটা, সার্চ ফর ডি নাম্বার অফ ডি ডাইমেনশন অর্থোগোনাল ভেক্টর। এই যে অর্থোগোনাল ভেক্টর, ভেক্টর তোমরা পড়ছো ম্যাথে, সেখান থেকে বিষয়টা আসে। এটার ম্যাথমেটিক্যাল আসলে ডিসক্রিপশন আছে, এখানে আপাতত দেওয়া নাই, বাট জাস্ট একটা আইডিয়া তোমাদের দেওয়া। ইচ অরিজিনাল ডেটা ইজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ডি প্রিন্সিপাল কম্পোনেন্ট। সো ডি হচ্ছে যে নতুন ডি নাম্বার অফ, সার্চ ফর ডি নাম্বার অফ ডি ডাইমেনশন অর্থোগোনাল। সো কতগুলো তুমি ভাগ করতে যাচ্ছ, এবং অরিজিনাল ডেটা যে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ডি প্রিন্সিপাল কম্পোনেন্টস, এই নতুন ডাইমেনশনের প্রিন্সিপাল মানে অরিজিনালটা কিন্তু তার লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে? So an example of reducing 2D data to 1D with PCA. Green dots denote 2D data points. So the green dot goal and the goal of PCA to find the line such that the average distance between the projection of the data points on the line is the maximal. That is the difference between the data points are reserved at most. So এই যে প্রজেকশনের মধ্যে যে ডিস্টেন্স, সেটা প্রজেকশনের ডিস্টেন্স যদি ম্যাক্সিমাম হয়, আহ কার সাথে ম্যাক্সিমাম এটা তোমার বুঝতে হবে। দেখো এখানে আবার একটু পড়ি। The goal of PCA is to find the line such that the average distance between the projection of the data points on the line, projection of the data points on the line is the maximal. ঠিক আছে? প্রজেকশন অফ দ্য ডেটা পয়েন্ট প্রজেক্ট করার পর আমি হচ্ছে এই পয়েন্ট, এই ডেটা পয়েন্টটাকে এখানে প্রজেক্ট করতে যাচ্ছি। সো প্রজেকশন অফ দ্য ডেটা পয়েন্ট অন দ্য লাইন যদি ম্যাক্সিমাল হয়, সেটা হচ্ছে আমার জন্য বেস্ট। মানে এটা আসলে ম্যাথমেটিক্যালি বুঝলে তোমরা বেশি বুঝতে পারতো, বাট এখানে যেহেতু নাই আপাতত আমি এটা স্কিপ করতেছি। ইনশাল্লাহ আমরা সামনে এটা দেখবো। নেক্সট যে রিডাকশন টেকনিকটা আছে সেটা হচ্ছে নিউমারিসিটি রিডাকশন। নিউমারিসিটি, আচ্ছা আমি একটু দেখাই আমি একটা ভিডিও দিয়ে দেখাই, তাইলে বেটার হবে। পিসি এটা একটু না বুঝলে আসলে কি হচ্ছিল। একটু 1 মিনিট।
পিসির একটা ভিডিও আছে, তোমরা ভিডিওটা আমি একটু ওপেন করি। squared. Plugging in the number. এই যে You দেখো prompt the এখানে cursor over 100 times a day, but typing detailed context takes forever. So you send lazy prompts and you get mediocre results. I've been there and it's not. Numbers gives us A equals. Hey, can you just write up that vendor invoice process up real quick? Ugh, now? 5 p.m. দেখো Or it can. আচ্ছা, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। So let's go back to the original. এই যে ডেটা পয়েন্ট গুলাকে ধরো আমি একটু স্টার্ট থেকে শুরু করি। এটা ছিল আমার 2D ডেটা, ঠিক আছে? We'll start for gene 1. সো ডেটাগুলার মিডল পয়েন্ট বা সেন্টার পয়েন্ট তুমি কিভাবে বের করো? প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে এই এক্স অ্যাক্সিসের ডিসটেন্স, তার এভারেজ, প্রত্যেকটা ডেটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের ডিসটেন্সের এভারেজ। এই যে Then ধরো we'll এটা হচ্ছে এক্স calculate অ্যাক্সিসের the average ডিসটেন্সের measurement for এভারেজ। gene 1. একইভাবে প্রত্যেকটা ডেটা পয়েন্টের সাথে ওয়াই অ্যাক্সিসের ডিসটেন্সের এভারেজ, যে এটা একটা এত, ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, সব মিলে একটা এভারেজ আছে না? এভারেজটা হচ্ছে এই যে ক্রস পয়েন্টটা। সো আমি এক্স অ্যাক্সিসের ডিসটেন্সের এভারেজ, ওয়াই অ্যাক্সিসের ডিসটেন্সের এভারেজ বের করলে সেন্টার পয়েন্টটা বের And করতে the পারি। average measurement সো for gene 2. দেখো এই যে এখানে With হচ্ছে the তার সেন্টার average পয়েন্ট। values, we can calculate the center of the data. তো ডেটার সেন্টার, From এখন this এটাকে point নিয়ে আমি on, প্রজেক্ট করতে we'll পারি focus on আমার what happens in সেন্টারে, the পুরো graph. 0 তে। We know so that দেখো 0 তে shifting আমি the প্রজেক্ট data করে নিয়ে did শিফট করে নিয়ে আসলাম। আমি কিন্তু কোনো চেঞ্জ জানি না, ওই ডেটা পয়েন্টটা ওইদিকে ছিল, এটাকে আমি শিফট করে মানে সেন্টারটাকে শিফট করে 0 তে নিয়ে আসছি। not change. এখন আমি লাইন ড্র করতে চাই, ঠিক আছে? It has line fit first. এই যে লাইনটাকে ড্র করতেছি কিভাবে? To Change- quantify how good this line fits the data, PCA projects the data onto it. পিসিএ টেকনিকটা যেটা করে, ডেটা পয়েন্টগুলোকে এই লাইনের উপর প্রজেকশন করে, ঠিক আছে? And then it can either measure the distances from the data to the line and try এখন ডেটা টু দ্য লাইনের ডিসটেন্স মেজার করে, সেটাকে আমার মিনিমাইজ করা দরকার, এটাই আমি বলতেছিলাম। ওখানে ম্যাক্সিমাইজ ওয়ার্ডটা আছে বলে আমি একটু কনফিউশন দূর করার জন্য বলছি। ম্যাক্সিমাইজ কোন জিনিসটা আমি to দেখাচ্ছি। find the line that minimizes those distances. Or it can try to find the line that maximizes the distances from the projected points to the origin. এই যে দেখো ম্যাক্সিমাইজ কোনটা করবে? ম্যাক্সিমাইজেস দ্য ডিসটেন্সেস ফ্রম দ্য প্রজেক্টেড পয়েন্টস, এই যে প্রজেক্টেড পয়েন্ট টু দ্য অরিজিন, এইটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। আর মিনিমাইজ করতে চাই ডেটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইনের ডিসটেন্স, এটাকে মিনিমাইজ করতে চাই, এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। সো ওখানে যে ম্যাক্সিমাইজ বলা হয়েছে, এটা কি কি কোন ম্যাক্সিমাইজের কথা বলা হয়েছে, এটা একটু আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের। If those options don't seem equivalent to you, we can build intuition by looking at how these distances shrink. এটা যত দূরে নিয়ে যাচ্ছি তত কিন্তু আমার ডিসটেন্সটা মিনিমাইজ হচ্ছে, এন্ড সেন্টার পয়েন্ট থেকে আমার কিন্তু প্রজেকশন পয়েন্টটার ডিসটেন্স ম্যাক্সিমাইজ হচ্ছে। তুমি দেখো আগে যেটা ছিল, আগে ছিল এইটুকু, এটা If বাড়তে those বাড়তে এদিকে options চলে আসছে, don't আর seem এদিকে equivalent to you, we can build intuition দেখো by বাড়তেছে looking at এবং how এটা these কমতেছে। distances shrink when the line fits better, while these সো distances এটার কথা get এখানে বলা হয়েছে, larger. সেন্টার পয়েন্ট থেকে ডেটা পয়েন্টগুলোর ডিসটেন্সটাকে ম্যাক্সিমাল করা। সো আমি যখন এটাকে আমি যদি সেন্টার পয়েন্টে প্রজেক্ট করতাম, তাহলে সেটা আমরা ইজিলি বুঝতে পারতাম। এখানে আসলে একটা স্লাইড দেখানো হয়েছে, এটা আসলে খুব ভালো মতো হয়তো ডেসক্রিপটিভ ভাবে বোঝা যাচ্ছে না, বাট বিষয়টা হচ্ছে এটা, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, এটা আমি রেফারেন্সে দিয়ে দিব। ওকে, নেক্সট হচ্ছে ডেটা রিডাকশন টেকনিক 2, যেটা হচ্ছে নিউমারিসিটি রিডাকশন। নিউমারিসিটি রিডাকশন কি ছিল? আমার স্যাম্পল গুলা, রো গুলা কমিয়ে ফেল, নাম্বার অফ রো এর সংখ্যা কমানো। এখন নাম্বার অফ রো বা ডেটা ভলিউম কিভাবে কমানো যায়? আমরা দুইটা টেকনিক এখানে আছে, একটা হচ্ছে প্যারামেট্রিক মেথড, যেটা হচ্ছে বিভিন্ন মডেল রান করে, লগ লিনিয়ার মডেল বিভিন্ন মডেল রান করে আমি দেখতে পারি যে কোনগুলো আমার জন্য আউটলায়ার। সো সেই আউটলায়ার গুলো আমি রিমুভ করে দিতে পারি। এট দ্য সেম টাইম নন প্যারামেট্রিক মেথড আছে, যেমন হিস্টোগ্রাম আছে, ক্লাস্টারিং আছে, স্যাম্পলিং আছে। স্যাম্পলিং আমরা অলরেডি মিডে পড়েছি, স্যাম্পলিং টেকনিক ইউজ করে আমরা বাদ দিতে পারি বেশ কিছু রো। সো এখানে নন প্যারামেট্রিক মেথডগুলো দেখানো হচ্ছে, যেমন হিস্টোগ্রাম সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা জানি না আমি। ধরো এখানে অনেকগুলো নাম্বারস আছে, 10,000 থেকে শুরু করে 90,000, কোনটা কতবার আছে সেইটা, ধরো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ টাইমস, ধরো 10,000, এই যে এই জায়গাটা থেকে
এই জায়গাতে ধর এটা এটা হচ্ছে 30,000-এর লাইন, তাহলে এটা 20,000-এর লাইন, এটা 40,000-এর লাইন, এটা 50,000-এর লাইন, মানে এখানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ধরো মানে বেসিক্যালি আমি বলি 0 থেকে 10,000 এখানে, 10,000 এক থেকে 20,000 এখানে, 20,000 এক থেকে 30,000 এখানে, 30,000 এক থেকে, মানে এরকম র্যান্ডম। যেমন এটা ইকুই উইথে বা ইকুই ডেপথে আমরা এটা বিনিং এ পড়ছিলাম যে ইকুই উইথে ভাগ করতে পারি প্রত্যেকটা, এটা আসলে ইকুই উইথে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্সি গুলো আছে কোনটা কতবার আছে, ধরে নিলাম এটা ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে এটা হচ্ছে 5,000, 5,000 আছে এতবার, 6,000 এতবার, 7,000 এতবার, 8,000, 9,000, কোনটা কতবার আছে সেই ফ্রিকোয়েন্সিটা এখানে রিপ্রেজেন্টেশন করা আছে। তো হিস্টোগ্রাম অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে আউটলায়ার কোনগুলো, দেখো দেখে বোঝা যাচ্ছে যেটা খুব কম পরিমাণে আছে এগুলা আমার জন্য হয়তো খুব কম, বা নাই যেগুলা, বা একটা দুইটা আছে সেগুলো আমার জন্য ইয়ে হতে পারে, আউটলায়ার হতে পারে। বা আমি কোনো কোনো ক্ষেত্রে যেগুলা খুব বেশি পরিমাণে আছে অন্যগুলো নাই, আমি হয়তো বিভিন্ন টেকনিক ইউজ করে সেটাকে সমান বা ডেটা ইমব্যালেন্স বা ব্যালেন্স বলতে একটা জিনিস আছে, ডেটা ব্যালেন্স করতে পারি, বিভিন্ন টেকনিক আছে ডেটা ব্যালেন্স করা, ঠিক আছে। তো ডেটা ব্যালেন্স করতে পারি। ক্লাস্টারিং আমরা অলরেডি জানি যে বিভিন্ন আলাদা আলাদা মানে একই অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা, বা একই অ্যাট্রিবিউট গুলো একই কাছাকাছি জায়গাতে থাকে, তো সেগুলাকে কাছাকাছি রাখে, অ্যাট্রিবিউট গুলাকে যে সেম অ্যাট্রিবিউটের ডেটা পয়েন্ট গুলাকে কাছাকাছি রাখে। তো এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ডায়ামিটার, একটা হচ্ছে সেন্ট্রয়েড ডিস্টেন্স। ডায়ামিটারটা কি? দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এনি টু অবজেক্টস ইন দ্য ক্লাস্টার। এই যে দুইটা অবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এই ক্লাস্টারে দুইটা অবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি বলতে পারি এইটা আর এইটার মধ্যে হতে পারে, বা এইটা আর এইটার মধ্যে হতে পারে। সো দুইটা, একটি ক্লাস্টারের মধ্যে দুইটা পয়েন্টের ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে তার ডায়ামিটার। সো একটা এই ক্লাস্টারের ডায়ামিটার আমি বলতে পারি এইটা বা এইটা, যেটা হচ্ছে আমি দুইটা চেক করে দেখবো যে কোনটা ম্যাক্সিমাম ডিস্টেন্স, যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে সেটা তার ডায়ামিটার। সেন্ট্রয়েড ডিস্টেন্সটা কি? সেন্ট্রয়েড ডিস্টেন্স হচ্ছে দ্য এভারেজ ডিস্টেন্স অফ ইচ ক্লাস্টার অবজেক্ট। এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস্টার অবজেক্ট, প্রত্যেকটা ক্লাস্টার অবজেক্টের সাথে ক্লাস্টারের যে সেন্টার, যে প্লাস সাইন, এটা হচ্ছে সেন্টার অফ দ্য ক্লাস্টার। প্রত্যেকটা অবজেক্ট, এই ব্লু অবজেক্ট গুলো হচ্ছে এই ব্লু প্লাস সাইনের সাথে কানেক্টেড, এই অরেঞ্জ অবজেক্ট গুলো অরেঞ্জ প্লাস সাইনের সাথে কানেক্টেড। সো সেন্ট্রয়েড ডিস্টেন্স হচ্ছে প্রত্যেকটা ক্লাস্টারের যে অবজেক্ট গুলো আছে তার সাথে সেন্টারের, ক্লাস্টার সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স, তার এভারেজ যেটা সেটাই হচ্ছে সেন্ট্রয়েড ডিস্টেন্স, ঠিক আছে। ওকে, স্যাম্পলিং। স্যাম্পলিং আমরা অলরেডি জানি, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক্স আছে যেখান থেকে আমি আসলে আমার টার্গেটটা একটু বলে দিই। টার্গেটটা হচ্ছে রো গুলাকে, এখানে আমি রো কিভাবে রিমুভ করতে পারতাম, দেখা গেল এই ক্লাস্টার গুলো আছে, কিছু কিছু ডেটা পয়েন্ট আছে কোনো ক্লাস্টারের মধ্যেই পড়ে নাই, সেগুলো আমরা আউটলায়ার ডিটেক্ট করে আমি হচ্ছে রো গুলাকে ওই রো গুলাকে বাদ দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। স্যাম্পলিং টেকনিকও সেম, বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করে আমরা ধরো আমার কাছে 500 আমার কাছে আসলে 50 লাখ ডেটা আছে, এখন আমার আসলে এত ডেটা দরকার নেই, আমি 1 লাখ ডেটা নিয়ে কাজ করতে চাই। সো আমি বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করে 1 লাখ ডেটা নিতে পারি। সো সেই ধরনের স্যাম্পলিং টেকনিকের কথা এখানে বলা হচ্ছে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, উইথ রিপ্লেসমেন্টস, স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, র্যান্ডম স্যাম্পলিং, এছাড়া আমরা বিভিন্ন নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং দেখছিলাম। এই স্যাম্পলিং টেকনিকগুলো ইউজ করতে পারি। স্নোবল স্যাম্পলিং, অথবা তোমার ধরো যে রিসার্চের তার উপর ডিপেন্ড করে যে স্যাম্পলিং গুলো ছিল সেগুলো আমরা ইউজ করতে পারি। সো স্যাম্পলিং উইথ আর উইদাউট রিপ্লেসমেন্ট, এটা তো নাম দেখেই বুঝেছে। উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে তুমি যেটা নিয়েছো সেটা আবার স্যাম্পল স্পেসে রেখে দিলা, র্যান্ডমলি তুমি একজনকে পিক করলা। উইথ রিপ্লেসমেন্ট হচ্ছে সেটা আবার তুমি রেখে দিলা, মানে যাকে পিক করছো সে আবার এখানে আছে, এখানে তুমি রেখে দিছো। আর উইদাউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে তুমি যাকে নিয়ে নিছো তাকে আর তুমি স্যাম্পল স্পেসে রাখো নাই। যেমন একজনকে পিক করে ফেললে 10,000 যদি ডেটা থাকতো, নেক্সট বার তুমি যখন পিক করবা মানে 9,999টা ডেটার উপর তোমার পিক করতে হবে। আর উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে সেটা আবার তুমি রেখে তাকে 2-3 বার একই মানুষকে বারবার পিক করার একটা চান্স থাকে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ডেটা কিউব অ্যাগ্রিগেশন। এটা বেসিক্যালি যেটা হয় দেখো, আমার বেসিক্যালি কাজ হচ্ছে ডেটাকে মানে রিডিউস করা, তাই না, নাম্বার অফ রো বা স্যাম্পলকে কমানো। সেক্ষেত্রে ডেটা কিউব অ্যাগ্রিগেশনে যেটা হতে পারে সেটা হচ্ছে টেকনিকটা হচ্ছে তুমি ইনিশিয়ালি ডেটার লোয়েস্ট লেভেলকে আমরা বলি বেস কিউবয়েড, এন্ড লোয়েস্ট লেভেল থেকে অনেক সময় এরকম হয় না যে লোয়েস্ট লেভেল থেকে আসলে আমার এত এই পরিমাণ ইনফরমেশন দরকার নেই, আমি কয়েকটা ইনফরমেশনকে একসাথে মার্জ করে একটা ইনফরমেশন দেবো। লাইক একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো এক কাস্টমার
কাস্টমারের ফোন কলের রেকর্ড একটা ডেটা ওয়্যার হাউস, এটা হচ্ছে ডেটার লোয়েস্ট লেভেল। এখন কাস্টমারের ফোন কলের এরকম হতে পারে আমার আমার আমি ধরো যেটা নিয়ে রিসার্চ করতে যাচ্ছি, আমার এই কাজটা আমার এটা দরকার নেই, আমি যেটা করতে পারি দুই তিনটা ইনফরমেশন মার্জ করতে পারি যে আমার কাছে সব অনেক কাস্টমারের ফোন কলের ইনফরমেশন আছে, কিন্তু আমার এটা আসলে ইম্পর্টেন্ট না আমার কাজের জন্য। আমার কাজের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন একটা স্পেসিফিক এরিয়ার বা রিজিয়নের ফোন কলের ইনফরমেশন। সো আমি মানে ওই এরিয়াতে কি পরিমাণ ফোন কল আমি রিসার্চ করতেছি ওই রিলেটেড কোন একটা। সো আমি যেটা করতে আমি হচ্ছে একেবারে লোয়েস্ট লেভেলের ডেটা নিয়ে আমি কাজ করবো। আমি ডেটা অ্যাগ্রিগেট করব, কিউব করে অ্যাগ্রিগেট করবো বা ভিন্নভাবে ডিরাইভ করে এখান থেকে কোনো কিছু বের করে নিয়ে আসবো যে এরিয়া ওয়াইজ ফোন কলের ইনফরমেশন, কারণ কি পরিমাণ মানুষ কখন বেশি ফোন কল করতেছে, বছরের কোন সময় বেশি ফোন কল বা দিনের কোন সময় বেশি ফোন কল হয় বা ফোন ইউজের পরিমাণ কিরকম। সো ওই এরিয়া বেস, দেন এরিয়া বেস থেকে হতে পারে এরিয়া বেসও না, আমার হতে পারে সিটি বেসড থেকে হতে পারে ডিস্ট্রিক্ট বেস থেকে হতে পারে আমার ধরো প্রয়োজন হচ্ছে ডিভিশন বেস, আমি ডিভিশন ওয়াইজ ভাগ করতে যাচ্ছি, বা কান্ট্রি বেস, স্টেট বেস। সো আমার একটা কাজের লেভেলের উপর ভিত্তি করে আমার ইনিশিয়ালি দেখা গেছে লোয়েস্ট লেভেলের সব ডেটা আমার কাছে আছে, বাট আমার এটা দরকার নাই। তো আমার তখন ডেটা কিউব অ্যাগ্রিগেশন করা প্রয়োজন হতে পারে। তো সেটাই হচ্ছে এখানে টেকনিক, মাল্টিপল লেভেলস অফ অ্যাগ্রিগেশন ইন ডেটা কিউবস further reduce the size of the data to deal with reference appropriate levels, use the smallest representation which is enough to solve the task। আমার কাজ সলভ করতে যতটুকু দরকার, যে স্মলেস্ট রিপ্রেজেন্টেশন দরকার সেটা আমি নিয়ে যাবো আর কি। যদি আমার লোয়েস্ট লেভেল দরকার থাকতো আমি সেটা নিয়ে কাজ করতাম, যদি আমার আসলে সেটা নিয়ে কাজ করার দরকার নেই, তার চেয়ে উপরে লেভেল দরকার, তখন আমি মার্জ করে বা অ্যাগ্রিগেট করে নতুন টাইপের ডেটা বানাবো, সেটা ডেটা অবশ্যই রিডিউস হয়ে যাবে, নাম্বার অফ রোস রিডিউস হয়ে যাবে। সো লাস্টলি ডেটা কম্প্রেশন নিয়ে আমাদের একটু হলে আইডিয়া আছে। লাইক আমরা অনেক সময় আমাদের পিসিতে যখন মানে কোনো কিছু স্টোর করি, সেভ করি, দেখবো অনেক সময় আমরা জায়গা কম থাকলে আমরা সেটাকে ইয়া করে নেই, বা পেন ড্রাইভে নেওয়ার সময় আমরা হচ্ছে ডেটাকে কম্প্রেস করে নেই, সেটাকে আবার এক্সট্রাক্ট করি পরে। সো সেটাই কম্প্রেশন। সো স্ট্রিং কম্প্রেশন আছে, অডিও ভিডিও কম্প্রেশন আছে, টাইম সিকোয়েন্স ইজ নট ইউ ডাইমেনশন, হ্যাঁ। সো স্ট্রিং কম্প্রেশন থেকে শুরু করে দেয়ার আর এক্সটেন্সিভ থিওরিজ এন্ড ওয়েল টিউনড অ্যালগরিদমস, টিপিক্যালি লসলেস। আচ্ছা, ডেটা কম্প্রেশন দুই ধরনের হয়ে থাকে, একটা লসি কম্প্রেশন। লসি কম্প্রেশন হচ্ছে তুমি ডেটা কম্প্রেস করার পরে যেটা পেলা সেটাকে আবার যখন যখন আবার আগের ভার্সনে নিয়ে যাবা, যদি ওখান থেকে আগের পুরোপুরি সেম ডেটা আমি না পাই, সেটাকে বলা হয় লসি কম্প্রেশন, যে তুমি কম্প্রেস করার ফলে ডেটা লস করছো। আর যদি একেবারে সেম যদি আমি এক্সট্রাক্ট করার পরে, কম্প্রেস করে এক্সট্রাক্ট করার পরে যদি একেবারে আগের ডেটাতে আমি পাই, সেটা হচ্ছে লসলেস কম্প্রেশন। সো স্ট্রিং কম্প্রেশন যেহেতু বাইটের উপর কাজ করে, ইউজুয়ালি সেটা লসলেস কম্প্রেশন হয়, but only limited manipulation is possible without expansion। আর অডিও ভিডিও কম্প্রেশন, ইউজুয়ালি অডিও ভিডিও কম্প্রেশন হচ্ছে লসি কম্প্রেশন, বিকজ তুমি যদি একটা ভিডিও কম্প্রেস করো, আসলে আমাদের খালি চোখে বোঝা যায় না, বাট তুমি যদি আবার আগের ভার্সনে নিয়ে যাও, আসলে কিছু কিছু পিক্সেল, কিছু কিছু বাইটস অবশ্যই চেঞ্জ হয়, ঠিক আছে। So sometimes some small fragments of signal can be reconstructed without reconstructing the whole। আচ্ছা, এক্ষেত্রে পুরা ধরো অডিও তুমি কম্প্রেস করে আবার আগের ভার্সনে নিয়ে যাওয়ার জন্য পুরোটা রিকনস্ট্রাক্ট না করে অল্প পোর্শন রিকনস্ট্রাক্ট করে অল্প পোর্শনের নিয়ে তোমার কাজ, সেক্ষেত্রে তুমি কিন্তু স্মল ফ্র্যাগমেন্টস অফ সিগন্যাল ক্যান বি রিকনস্ট্রাক্টেড করা সম্ভব। আচ্ছা, টাইম সিকোয়েন্স ইজ নট অডিও, টিপিক্যালি শর্ট এন্ড ভেরি স্লোলি উইথ টাইম। আচ্ছা, ডাইমেনশনাল নিউমারিসি ডিটেকশন মে অলসো বি কনসিডার্ড এজ ফর্ম অফ ডেটা কম্প্রেশন। সো এটাও একটা ডেটা কম্প্রেশন, বিকজ তুমি যদি এক্সেল এ অ্যাট্রিবিউটস তোমার আছে 50,000টা, রো আছে 5 লাখটা, সেখান থেকে তুমি 1000 রোতে নিয়ে আসলা, 500 অ্যাট্রিবিউটস নিয়ে আসলা, তোমার ডেটা সাইজ তো কমে যাবে। সো এটা একটা ডেটা কম্প্রেশন, ঠিক আছে। ওকে, সো আজকে আমাদের ডেটা রিডাকশন পর্যন্ত আমাদের টপিক ছিল। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ডিসক্রিটাইজেশন নিয়ে কাজ করব। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে।